হাই এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আজকে আমাদের বাড়ির কিছুজন মিলে আমরা বেরিয়েছি রাজবোলহাট আর আঁটপুর বেড়াতে। এটা একদমই আনপ্ল্যান্ড ছিল, হঠাৎ করেই বেলাতে ঠিক হয়েছে যে যাব। তো আজকে ইচ্ছের অ্যাডমিশান ছিল স্কুলে, তো স্কুলে অ্যাডমিশানকে করিয়ে তারপর আমরা বেড়াতে বেরিয়েছি। মা, আমি, রাজ, ইচ্ছে, আমার জেঠিমা, তারপর আমার পিসিমশাই, ছর্দি, তোতনদা আর দুটো বাচ্চা তুয়াজিয়া। তো আমরা দুটো গাড়ি করে এসেছি। আর এসে আজকে দেখি যেহেতু রবিবার ছিল, তো দারুণ ভিড় ছিল রাজবোলহাটে, প্রচুর লোকের সমাগম। আর উৎসব অনুষ্ঠানে ভিড় হলে বেশ ভালোই লাগে, কারণ অনেক লোকের সমাগম হয় যে কোনো জায়গাতে। আর এখানে একটা পুজোর দোকানে চলে এসেছি। এটা ওই আমার পিসির আত্মীয়দের একটা দোকান, অন্নপূর্ণা শাড়িঘর। আর রাজবোলহাটে তো জানেনই, তাঁত শিল্পের একটা বিশাল সম্ভার। তো এখানেও অনেক কাপড় পাওয়া যাচ্ছিল, ঠাকুরের বেনারসি পাওয়া যাচ্ছিল। তো এখানে এসে আগে ইচ্ছে দুটো বাবল কিনে নিল, ইচ্ছের একটা, জিয়ার। আর এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুরের বাঁধানো ছবি ছিল, বেশ বড় বড় সাইজের বাঁধানো ছবিগুলো ছিল। তো এখানে 50 টাকা করে আমরা পুজোর ডালা কিনে নিলাম। আর ইচ্ছে এখানে বাবলটা ওড়াতে শুরু করে দিয়েছে। তো আমরা এবার ভাবছিলাম যে হয়তো ভিতরে বন্ধ থাকবে, যেহেতু অন্য দিন মানে অন্য সিজনে এটা বন্ধ থাকে, মনে হয় এখন শীতকাল বলে মন্দির সারাদিনই খোলা। আর যেহেতু বিশেষ করে রবিবার দূর দূরান্ত থেকে লোকজন আসবে, তো আমরা বন্ধ দেখেও পুজোর ডালা কিনে নিয়ে গিয়ে দেখি ভিতরে খোলা। তো আমরা সেকেন্ড হাফে বেরিয়েছিলাম, মানে প্রায় ধরুন আমরা 1:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো এবার সবাই পুজো কিনে নিয়ে আমরা মন্দিরের ভিতরে ঢুকছি। আর এখানে হয়ে গেলে মানে এখানে আমরা অনেকক্ষণ টাইম কাটিয়েছি, কারণ জানি 4টের আগে আঁটপুরটা খোলে না, যে মহাশ্রমটা আছে মানে আঁটপুরের। তো এবার আমরা ভেতরে ঢুকে দেখি এখানে যে চাতালটা আছে, চাতালটাতে খাওয়ানো হচ্ছে। প্রচুর প্রচুর লোক এখানে খাচ্ছে। আর ভিতরেও খাওয়ার ব্যবস্থা আছে, যেমন ভোগের মধ্যে ছিল ভাত, তারপর একটা শাকের তরকারি, আর ছিল পায়েস, আর একটা কি ডাল ছিল। তো কিছু টাকা দিয়ে 20 বা 30 টাকা দিয়ে খাওয়ানো হচ্ছিল। আর এখানটাতে এসে ঠাকুরের কাছে প্রচুর ভিড় ছিল। আর ঠাকুরের সাজটা একদম চোখ সরানো যাবে না, সাদা মূর্তির ওপর সোনার দুটো বড় বড় মুকুট, তার সঙ্গে নীল রঙের বেনারসি, মানে রয়্যাল ব্লু কালারের বেনারসি। আর পিছনের যে ভেলটা ছিল সেটা লাল, আর যে চাদরটা ছিল পিছনে সেটাও একদম নীল বেনারসি, মানে অসাধারণ সুন্দর লাগছিল। আর রাজবোলহাট তো জানেন, রাজবল্লভী মা শ্বেতকালী। আর আমরা এই মন্দিরের ভিতরটা ঘুরে যে শিব মন্দিরগুলো আছে এগুলোও একটু ঘুরে নিলাম, মানে এই ত্রম্বকেশ্বর, সোমেশ্বর, এই সমস্ত ঠাকুরের স্থানগুলো, মানে শিব ঠাকুরের মন্দিরগুলো ভিতরেই আছে। আর প্রচুর লোক ভিতরটাতে খাচ্ছে। আবার আমাদের ভিতরে নিয়ে গিয়ে খাওয়ালো, যেহেতু ওই আমার পিসির আত্মীয় হয় সেই জন্য। আর এখানটা হলো ভিতরের জায়গাটা, এখানে ভোগ খাওয়ানো হয় সারা বছর। তো এখানে অনেক ফুল গাছ ছিল, যেমন গাঁদা, গোলাপ, তারপর পদ্মও ছিল। আর এই তো আমি চিয়া আর ইচ্ছে এখানে বসেছিলাম, কারণ ইচ্ছের খিদে পেয়েছে বলে ওকে আবার একটা চকলেট খাওয়ানো হলো। তো এবার আমরা এইখানগুলোয় মানে নাট মন্দিরটা এদিক ওদিক একটু বসে গল্প করে এবার আমরা মন্দিরের পিছন দিকটা, মানে ওই পুকুরটা ঠাকুরের ওখানটা একটু ঘুরতে যাব। আর চারিদিকটা কিন্তু ভীষণ ভোগ পড়েছিল, যেহেতু এখানে এইমাত্র খাওয়ানো হয়েছে, এই সিস্টেমটা ঠিক ভালো নয়, কারণ প্রচুর ঠাকুরের ভোগ চারিদিকে পড়েছিল, সেটাই পায়ে পায়ে সবাই হচ্ছে, এতে তো পাপ হয়। তো এবার আমরা এখানে চলে এলাম পুকুরের ধারটায় ঠাকুরের, এখানে এবার সবাই আমরা মাথায় জল দিলাম। আর ইচ্ছের পাপা ইচ্ছেকে নিয়ে কি করছে দেখুন ঠাকুরের পুকুরে। তো এখান থেকে এবার আমরা একটু ফুচকা খাবো, মানে ফুচকা শুধু আমিই খেলাম, কেউ আর খেলো না ওরা, যেহেতু সবাই বাড়ি থেকে মোটামুটি খেয়ে এসছে। তবে আগের বারে ফুচকাটা বেশ ভালো লেগেছিলো বলে ভাবলাম খাবো, কিন্তু এত ঝাল দিয়েছে তো বেশি আর খেতে পারিনি। তো একটা গাড়ি আমাদের রাজ ড্রাইভ করেছে, আর একটা আমার জামাইবাবু ড্রাইভ করেছে। এইখানের এই পুকুরের ধারের ঠান্ডা ঠান্ডা হাওয়ার পাশে আমি দাঁড়িয়ে ফুচকাটা খেয়ে নিলাম।
যারা ভোগ খাবেন তারা একটু সকাল সকাল চলে আসবেন, তাহলে টিকিট কেটে ভালোভাবে বসে ভোগটা খেতে পারবেন, কারণ ভিতরে ভালো ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে। আর অনেক অনেক দোকানপাট বসেছে, যেহেতু এখন তো শীতকাল, শীতকালে প্রচুর লোক বেড়াতে যাবে, তীর্থস্থানে হোক বা পার্কে। আর আমরা এবার ফুচকা খেয়ে একটু আধটু টুকটাক কেনাকাটা করে একটা মেলা মতো বসেছিল, মেলা থেকে কিছু বাচ্চাদের জিনিস কেনাকাটা করে আমরা চলে এলাম আটপুরে। আটপুরটা ঠিক রাজবলহাট থেকে ঠিক 10 থেকে 15 মিনিট মতো লাগে, তাও 15 মিনিটও বেশি, আরও কম লাগে। আমরা জিপিএসটা অন করে আমরা চলে এসেছিলাম, কারণ ভিতরের রাস্তা, তাই আটপুর বাজার থেকে ঠিক 2 মিনিটের মধ্যেই আপনি চলে আসবেন এই মঠে। এটা শ্রীরামকৃষ্ণ মঠ, মানে এখানেই বিবেকানন্দর ধুনিটা জেলেছিল। আর এত নিট অ্যান্ড ক্লিন চারিদিকটা, আমাদের গাড়িটা এখানেই ভিতরে রাখা হয়েছিল। আর এটাই অফিসের একটা মানে সাইনবোর্ড ছিল। আর অলওয়েজ এখানে এলে একটা সবাইয়েরই মনে একটা পিস মানে অনুভূত হবে, খুবই শান্ত, যেহেতু রামকৃষ্ণ মঠ। এখানটাই যে ধুনিটা জ্বালানো হয়েছিল ওই ধুনি মণ্ডপ, তারপর দুর্গা মণ্ডপ, এগুলো দেখতে যাবো। আর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ শয়নকক্ষ, এইগুলো। যেহেতু আমরা মানে বেশ হাতে সময় নিয়ে এসেছিলাম, কোনো তাড়া ছিল না, তাই বেশ ধীরে সুস্থে দেখেছি, একদম বেশ ভালো লাগা নিয়ে ঘুরে ফিরে। কারণ সকালের দিকে এলে একটু তাড়াহুড়ো করতে হয়, যেহেতু এগুলো বন্ধ হয়ে যাবে, কিন্তু যেহেতু বিকেলবেলার দিকে এসছি তাই বেশ ধীরে সুস্থে দেখা গেছে। আর এইটা হলো ধুনি মণ্ডপের মানে মন্দিরটা, আর এটা দুর্গা মণ্ডপটা। এত সুন্দর অরেঞ্জিস কালারটা, এটা ধুনির জ্বালানো হয়েছিল এই জায়গাটায়। আর এখানে এই বিবেকানন্দ এবং তার যে সঙ্গীরা ছিল, মানে সেই দিনের যে একটা ঘটনা রাতের, সেইটার প্রতিকৃতি করা আছে। আমার পুরনো ইউটিউবের ভিডিওতে মানে পুরো কাহিনীটা আমি বর্ণনা করে খুব সুন্দর একটা ভিডিও আছে, সেইটা আপনারা একটু দেখতে পারেন, ওটা বেশ ভালো লাগবে। একটু বেশ অনেক দিন আগেকারই, মানে নিচে সার্চ করে করে আমার পুরনো ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে দেখতে পারেন। ওতে আটপুর এবং রাজবলহাটের পুরো ইতিহাসটা আছে। আর এখানে অনেক অনেক সুন্দর সুন্দর গাছ বসানো আছে এবং খুব নিট অ্যান্ড ক্লিন, মানে রামকৃষ্ণ মঠগুলোয় যা হয় আর কি, যেমন বেলুড় মঠে বা বেলুড় মঠের এই শাখাগুলোতে যেমন সুন্দর করে গাছ বসানো, তেমনি চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানেও ভোগ খাওয়ানো হয়, তবে এখানে ভোগ খেতে গেলে কিন্তু অনেক সকাল সকাল এসে আগে টিকিট কেটে নিতে হবে। এখানেও মোটামুটি খাওয়ায়, তবে আমরা রাজবলহাটে ভোগ খাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও খাইনি, কারণ খিচুড়ি বা পোলাও হলে বেশ ভোগ খেতে ভালো লাগে। আর যেহেতু বাড়ি থেকে খেয়ে গিয়েছিলাম, তাই আমার পিসিমশাই আর রাজ খেয়েছিল, আমরা শুধু অল্প করে মুখে দিয়েছি। আর এইটা হলো মা শারদার শয়নকক্ষ। তারপর স্বামীজির শয়নকক্ষ দেখে আমরা চলে এলাম আর একটা মন্দিরে, এটাও ওই আটপুরের প্রাঙ্গণেই। এই মন্দিরটাও খুবই সুন্দর, এখানেও ঠাকুর মানে রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দের ছবি ছিল এবং এত সুন্দর করে সাজানো ফুল দিয়ে। আর চারিদিকটা একদম সুন্দর নিস্তব্ধ, আমরা হেঁটে হেঁটে চারিদিকটা ঘুরছিলাম। এখানটা একটু হাঁটা, মানে ভিতর দিয়েই সোজা চলে আসা যায়। আর যারা রাত্রি থাকতে চাইছেন, মানে যার ধরুন কলকাতা থেকে আসছেন বা দূর দূরান্ত থেকে এসে এই শান্তিপূর্ণ জায়গায় একটা দিন থাকতে চাইছেন, তো এখানে সুন্দর গেস্ট হাউস আছে, তো এখানে এসে বুক করতে পারেন বা অনলাইনেও ফোন করে বুক করে নিতে পারেন, তো এসে এখানে ভালোভাবে থাকা যায়। আর এবার চলে এলাম আটপুরের অন্যতম নিদর্শন, মানে বিশ্ববিখ্যাত যে শ্রেষ্ঠ কীর্তিগুলোর মধ্যে অন্যতম হলো এই টেরাকোটার নিদর্শন। টেরাকোটা দেখতে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসে মানুষজন। আর এত সুন্দর এই হাতের কাজগুলো, এগুলো আর ফিরে আসবে না। এত সুন্দর সুন্দর পোড়ামাটির কাজ, অত্যন্ত সূক্ষ্ম আর মানে নিখুঁত কাজ। এগুলোই হাত দিয়ে দিয়ে দেখতে বেশ ভালো লাগে, তবে এগুলো টাচ করলে কিন্তু নষ্ট হয়ে যায়, তাই চারিদিক থেকে ঘিরে দেওয়া হয়েছিল। আমি একটু জুম করে এই ভিডিওগুলো করছিলাম। প্রতিটা জায়গা অসাধারণ সুন্দর কারুকাজ, অনেক নষ্টও হয়ে গেছে, তবে যা যেটুকু আছে সেটুকুই যত্ন করে রাখা উচিত।
আর এটা ওই রামকৃষ্ণের বসানো বকুল গাছটা, যেটা কিছু বছর আগে গিয়েও দেখেছিলাম গাছটা আছে সবুজ পাতায় ভরা, তবে ওই কি একটা ঝড় হতে গাছটা ভেঙে গেছে, ওই কাণ্ডটাই আছে আর কি। তারপর আমরা রাধাকৃষ্ণের ওই মন্দিরটা দেখে আমরা একটু গল্প করছিলাম বসে বসে, তো গল্প করতে করতেই মন্দিরের পুরোহিত এসে পুজো করলেন। তো আমরা ভেতরে গিয়ে একটু ছবি তুলছিলাম ভালো করে, যে দেখব, ভিডিও করা নিষিদ্ধ ছিল বলে করিনি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।